শিক্ষালাভের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমরা ক্লাস 9-এর কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি এবং সেই চ্যাপ্টার থেকে বিগত বছর যে প্রশ্নগুলো এসছে টেলের বিভিন্ন পরীক্ষাতে সেগুলো আমরা লাস্ট ক্লাসে করেছি। তো আজ আমরা কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার শুরু করব। ওকে, তো আজ যে চ্যাপ্টারটা শুরু করব তার নাম হচ্ছে অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট আমাদের অ্যাটম সম্পর্কে জানতে হবে। ওকে, তো অ্যাটম সম্পর্কে ফার্স্ট যে ধারণাটা দিয়েছিলেন তিনি মানে প্রায় 500 বিসি সেই সময় একজন ভারতীয় দার্শনিক, তার নাম ছিল হচ্ছে মহর্ষি কনাদ, একজন ইন্ডিয়ান ফিলোসফার যার নাম ছিল মহর্ষি কনাদ। তিনি প্রথম অ্যাটম সম্পর্কে ধারণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যে কোনো সাবস্টেন্সকে বা যে কোনো পদার্থকে যখন আমরা ভাঙতে শুরু করব তো লাস্ট যেই কণাটা আমরা পাবো সেটি হচ্ছে পরমাণু। তাহলে তিনি প্রথম যে ওয়ার্ডটা ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে পরমাণু। ওকে, মহর্ষি কনাদ প্রথম যে শব্দটা ব্যবহার করেছে তার নাম হচ্ছে পরমাণু। আচ্ছা, এরপর কয়েক বছর পর দুজন ফিলোসফার ছিলেন গ্রিক ফিলোসফার। একজনের নাম ছিল হচ্ছে ডেমোক্রিটাস, আরেকজনের নাম ছিল হচ্ছে লিউসিপাস। তারা ঠিক একই কথাই বললেন যে যে কোনো সাবস্টেন্স বা ম্যাটারের যে সব থেকে স্মলেস্ট পার্টিকেল তার নাম হচ্ছে অ্যাটম বা পরমাণু। তো এই ডেমোক্রিটাস ফার্স্ট এই অ্যাটম ওয়ার্ডটা ইউজ করেছিলেন। অ্যাটমস ওয়ার্ডটা ইউজ করেছিলেন ফার্স্ট হচ্ছে আমাদের ডেমোক্রিটাস। ওকে, আচ্ছা, এরপর ফার্স্ট সাইন্টিফিক্যালি অ্যাটম সম্পর্কে ধারণা দিয়েছিলেন হচ্ছে ডাল্টন। ওকে, তাহলে ফার্স্ট যদি বলে সাইন্টিফিক্যালি অ্যাটম সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন কে? জন ডাল্টন। জন ডাল্টন। ওকে, আচ্ছা, তো ডাল্টনের যে অ্যাটমিক থিওরি আছে তাতে সেখানে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ার। অ্যান্টনি ল্যাভোসিয়ার, এই অ্যান্টনি ল্যাভোসিয়ার দুটো ল দিয়েছিলেন, ঠিক আছে? সেটাকে আমরা বলছি লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। তো সেই দুটো ল কি কি? একটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, এক নম্বর হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, আরেকটা হচ্ছে লজ অফ ডেফিনিট প্রপোর্শন। ডেফিনিট প্রপোর্শন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট লটা দেখি আমরা, ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস। এখানে ল অফ কনজারভেশন অফ মাসে কি বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে যদি আমরা কোনো একটা রিয়াকশনের শুরুতে
রিয়াক্টেন্ট যে আছে মানে বিক্রিয়ক পদার্থ তার মাস ক্যালকুলেট করি, ওকে, রিয়াক্টেন্ট যে আছে তার যদি মাস ক্যালকুলেট করি, আর আফটার দ্য রিয়াকশন যেই প্রোডাক্টটা তৈরি হবে, ঠিক আছে, মানে বিক্রিয়াজাত পদার্থ তারও যদি মাস ক্যালকুলেট করি, তো দেখবো এই দুটো সবসময় একই হবে, ঠিক আছে। তার মানে আমি যদি একটা রিয়াকশন করি যে একটা ক্লোজড কন্টেনারের মধ্যে, যাতে ভেতর থেকে কোনো ধরনের মাস বাইরেও না যেতে পারে এবং বাইরের থেকে যাতে মাস ভেতরে এন্টার না করতে পারে, সেখানে আমি একটা যদি রিয়াকশন ঘটাই, তাহলে রিয়াকশনের আগে যে আমার রিয়াক্টেন্টগুলো ছিল তার যা মাস এবং রিয়াক্টেন্টের মানে রিয়াকশন হওয়ার পরে যে প্রোডাক্টটা তৈরি হবে তার মাস যদি ক্যালকুলেট করি, তাহলে দেখব একই রয়েছে, কোনো ধরনের মাসের কোথাও লস হয়নি। এটাই বলেছি ল অফ কনজারভেশন অফ মাস। তার মানে কি, মাসটা কনজার্ভ থাকছে সবসময়, মাসের কোথাও নষ্ট হচ্ছে না বা কোনো মাস ক্রিয়েট হচ্ছে না। বোঝা গেল তাহলে লজ অফ কনজারভেশন অফ মাস। নাম্বার 2 হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। কনস্ট্যান্ট প্রপোর্শন, তো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনে কি বলা হয়েছে, যে এলিমেন্টগুলো যখন এলিমেন্টের অ্যাটমসগুলো যখন কম্বাইন করে কোনো একটা মলিকিউল তৈরি করছে, ঠিক আছে, তখন এই এলিমেন্টগুলো একটা ডেফিনিট মাসের প্রপোর্শনে সবসময় রিয়াক্ট করবে বা কম্বাইন হবে, একটা কনস্ট্যান্ট মাস। মানে ধরো আমরা হাইড্রোজেন নিয়েছি, তার সাথে অক্সিজেন নিয়েছি এবং সেখান থেকে তৈরি হয়েছে H2O মানে ওয়াটার। তার তো ল অফ কনজারভেশন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনে বলা হয়েছে যে একটা ডেফিনিট অ্যামাউন্টের হাইড্রোজেনই সবসময় একটা ডেফিনিট অ্যামাউন্টের অক্সিজেনের সাথে কম্বাইন করেই সবসময় এই ওয়াটার তৈরি করবে। যেমন এই ওয়াটারের ক্ষেত্রে আমরা জানি যে যদি মাসের দিক থেকে দেখি যে 2 গ্রাম আমাদের হাইড্রোজেন হচ্ছে এখানে 16 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করে 18 গ্রাম জল তৈরি করছে। তাহলে যদি বলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মাসের রেশিও কত, এটা হবে হচ্ছে 1:8। তো আমরা যেখান থেকেই বা যেইখানে রিয়াকশন ঘটাই না কেন, সবসময় দেখব এই যে রেশিওটা সবসময় একই থাকছে, ঠিক আছে। আমরা যেখান থেকে হাইড্রোজেন বা অক্সিজেন নিই না কেন বা যেইভাবে রিয়াকশন ঘটাই না কেন, এই রেশিওটা সবসময় একই থাকবে। এমন কখনোই হবে না যে যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে এদিকে 20 গ্রাম অক্সিজেনের রিয়াকশন হয়েছে, ওকে, এটা কখনো হবে না। সবসময় এই রেশিওটাকে মেনটেন করবে। তাই জন্য বলা হয়েছে এটাকে লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মানে এই প্রপোর্শনটা সবসময় মেনটেন থাকবে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের দুটো ল, একটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, আর হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ঠিক আছে। এবার আমরা ফিরে আসছি যে ডাল্টনের যে অ্যাটমিক থিওরি আছে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে ডাল্টন সম্পর্কে কিছু বলে রাখি যে জন ডাল্টন জন্মগ্রহণ হয়েছিল ইন দ্য ইয়ার 1766। কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে একটা ওয়েবার ফ্যামিলিতে, মানে একজন তাঁতির পরিবারে জন্ম হয়েছিল। ডাব্লিউ ভি ই আর, ওয়েবার ফ্যামিলি, ওকে, ওয়েবার ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। আচ্ছা, এবং সে তার কেরিয়ার শুরু করেছিল মোটামুটি 12 বছর বয়সে, একটা স্কুলের টিচার হিসেবে, স্কুল টিচার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে, সে প্রায় 7 বছর পরে, আফটার 7 ইয়ার্স,
সে কি হয়ে যাচ্ছে, এই স্কুলের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্কুলের প্রিন্সিপাল হয়ে যায়। এবার তারও কিছু বছর পর 1760 1793-তে সে কি করলো, সে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দিল এবং সেখানে সে একটি কলেজে কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথামেটিক্স পড়াতে শুরু করে। ঠিক আছে, এবং সেখান থেকে রিসার্চ শুরু করেন এবং ইন দ্য ইয়ার 1808-এ সে তার যে অ্যাটমিক থিওরি আছে, অ্যাটমিক থিওরি সেটাকে প্রকাশ করে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ডাল্টন সম্পর্কে। যে ডাল্টনের পরমাণুবাদে কি বলা হয়েছে, তো ডাল্টনের অ্যাটমিক থিওরিতে ফার্স্ট যে পস্টুলেটসগুলো আছে তার মধ্যে ফার্স্ট পস্টুলেট যেটা বলেছে যে সমস্ত যত ম্যাটার আছে সেগুলো কি অনেক ছোট ছোট টাইনি পার্টিকেল দিয়ে তৈরি। ঠিক আছে, আর এই টাইনি পার্টিকেলগুলোই হচ্ছে অ্যাটম, যারা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে। ঠিক আছে, এক নাম্বার কি বলেছে যে ম্যাটার ইজ consists of tiny particle which is known as atom। ঠিক আছে, আচ্ছা, আর এই অ্যাটমগুলো কি হচ্ছে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করছে। 2 নম্বর কি বলছে যে এই অ্যাটম হচ্ছে ইনডিভিসিবল। ঠিক আছে, আর অ্যাটমকে ক্রিয়েটও করা যাবে না আর ডিস্ট্রয় করা যাবে না। তাহলে এই অ্যাটমগুলো কি ইনডিভিসিবল, আর কি ক্যান নট বি ক্রিয়েটেড অ্যান্ড ডেস্ট্রয়েড। ঠিক আছে, এই অ্যাটমকে আমরা ক্রিয়েটও করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। আর কি বলেছে, একই এলিমেন্টের যে অ্যাটমগুলো হবে তাদের প্রপার্টিস একই রকম হবে। ঠিক আছে, একই এলিমেন্টের অ্যাটমগুলোর প্রপার্টি একই রকম হবে, আর ডিফারেন্ট এলিমেন্টের যে অ্যাটমগুলো হবে তার প্রপার্টি আলাদা হবে। ঠিক আছে, আর এই অ্যাটমসগুলো সবসময় একটা হোল নাম্বারে কম্বাইন করে সবসময় মলিকিউল ফর্ম করবে। এই ছিল হচ্ছে ডাল্টনের যে অ্যাটমিক থিওরি। ঠিক আছে, অ্যাটমিক থিওরি যে পস্টুলেটসগুলো। আচ্ছা, এবার তাহলে এই অ্যাটম যদি আমরা দেখি যে তাহলে অ্যাটম কি হচ্ছে কোনো একটা যে ম্যাটার বা সাবস্টেন্সের সব থেকে স্মলেস্ট পার্টিকেল। এই স্মলেস্ট এই অ্যাটমকে যদি আমরা মেজার করি তাহলে দেখতে পাবো যে এটা নিয়ার অ্যাবাউট 10⁻⁹ মিটার এই অর্ডারে হয়। তার মানে কি এই 10⁻⁹ মিটার মানে হচ্ছে 1/10⁹ মিটার। তার মানে 1 মিটারকে আমরা যদি একের পরে 9টা শূন্য, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 এতগুলো জিরো দিয়ে মানে এই নাম্বারটা দিয়ে যদি ডিভাইড করি 1 মিটারকে, তাহলে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে একটা অ্যাটমের সাইজ। তাহলে বোঝা যাচ্ছে তাহলে কতটা ছোট একটা অ্যাটম হতে পারে। ঠিক আছে, তো এই গেলে হচ্ছে অ্যাটমের সাইজ সম্পর্কে। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব যে যে ডিফারেন্স এলিমেন্টের যে অ্যাটমগুলো সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে বিভিন্ন সিম্বল ইউজ করি। ঠিক আছে, তো ফার্স্ট যে এই সিম্বল, তো ডাল্টন প্রথম যখন ওর অ্যাটমিক থিওরি দিয়েছিল তখন ও কিছু সাইন ব্যবহার করতো। ঠিক আছে, সাইন ব্যবহার করে এই এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করতো। এর ডাল্টনের পর বার্জিলিয়াস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, বার্জেলিয়াস, সে প্রথম হচ্ছে এলিমেন্টের সিম্বল ইউজ করতে শুরু করলো, সিম্বল ইউজ করতে শুরু করলো। ঠিক আছে, বার্জেলিয়াস, এবং এই সিম্বলগুলো কিরকম হতো প্রথম দিকে, যে কোনো একটা এলিমেন্ট যেই স্থানে প্রথম আবিষ্কার করা হয়েছে সেই স্থানের নাম অনুসারে সে এলিমেন্টের সিম্বল দেওয়া হতো। ঠিক আছে, যেমন কপারের ক্ষেত্রে আমরা জানি যে কপার
এটা হচ্ছে সাইপ্রাস বলে একটা জায়গা আছে, সেখান থেকে ডিসকভার করা হয়েছিল, তাই জন্য এই নাম সি ইউ দেওয়া হয়েছে সেখান থেকে। মানে সাইপ্রাস থেকে কপার এসছে, এই কথাটা এসছে, এবং সেখান থেকে সি ইউ দেওয়া হয়েছে। বোঝা গেল? তো কি হতো, কিছু কিছু এলিমেন্টের নাম যেমন স্থান এর অনুসারে দেওয়া হতো, আবার কিছু কিছু এলিমেন্টের নাম যেমন কালার এর নাম অনুসারে দেওয়া হতো। যেমন গোল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, এই গোল্ড নামটা দেওয়া হয়েছে যে এর যে ইংলিশ অনুযায়ী এর নাম হচ্ছে ইয়েলো, গোল্ড বোঝায় আর কি, ঠিক আছে। তো সেখান থেকে গোল্ড শব্দটা এসছে। যদিও গোল্ডের সিম্বল আমরা যদি দেখি, এটা হচ্ছে এ ইউ, মানে এর যে গ্রিক আর ল্যাটিন নেম সেখান থেকে এসছে, ঠিক আছে। তো কিছু কিছু যে এলিমেন্ট আছে তাদের সিম্বল হচ্ছে ওদের যে ইংলিশ ওয়ার্ড তার ফার্স্ট লেটার, তার মানে যেমন আমি যদি বলি হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে ক্যাপিটাল এইচ ইউজ করা হয় সিম্বল হিসেবে, ঠিক আছে। যেমন কার্বন, কার্বনের ক্ষেত্রে ক্যাপিটাল সি ইউজ করা হয়, ঠিক আছে। আবার কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ড ওয়ার্ডটাকে ইউজ করা হয়। যেমন আমি যদি যেমন ফ্লুরিন, ফ্লুরিনের ক্ষেত্রে আমরা, না সরি ফ্লুরিন না, যেমন ব্রোমিন, ব্রোমিনের ক্ষেত্রে যেমন বি আর ইউজ করা হয়, এখানে বিটা হচ্ছে ক্যাপিটালে আর আরটা হচ্ছে স্মল, ঠিক আছে। কোবাল্ট, কোবাল্টের ক্ষেত্রে কি ইউজ করা হচ্ছে, সিও ইউজ করা হয়, ঠিক আছে। এটা যেমন। আবার কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে তাদের যে গ্রিক আর হচ্ছে ল্যাটিন নেম তার সেই নাম অনুসারেও করা হয়। যেমন আয়রনের ক্ষেত্রে আয়রনের গ্রিক নেম হচ্ছে ফেরাম, তাই জন্য সিম্বল নেওয়া হয় এফি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন একটু আগে যেটা বললাম গোল্ডের ক্ষেত্রে, গোল্ডের ক্ষেত্রে এটা হচ্ছে অরাম, তার জন্য এ ইউ না হয়। এইভাবে ডিফারেন্ট যে আমাদের এলিমেন্টগুলো আছে এলিমেন্টের নামকরণ করা হয়, ঠিক আছে। তো এই যে নামগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ করতে হবে কিছু কিছু, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। তো পারমাণবিক ভর জিনিসটা কি? তো পারমাণবিক ভরের সংজ্ঞা যেটা বলা হয়েছে যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় ওই অণুটির পারমাণবিক ভর, ঠিক আছে। তো আমি এখানে লিখছি যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, যত গুণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। তো এখানে যেটা যে জিনিসটা না হয় সেটা হচ্ছে একটা কার্বন, এই যে 12 কার্বন 12 যে আইসোটোপ আছে তাকে বেস হিসেবে নেওয়া হয়, ঠিক আছে। এবং তার ভরের 1/12 অংশ নেওয়া হয়
এবার কোনো মৌল একটা পরমাণুর ভর এর তুলনায় যত গুণ ভারী হবে সেটা হচ্ছে ওই মৌলটির পারমাণবিক ভর। তার মানে আমি যদি বলি যে অক্সিজেন এর পারমাণবিক ভর যদি বলি আমি 16, তার মানে কি হচ্ছে যে অক্সিজেনের একটা পরমাণু একটি কার্বন পরমাণুর ভরের 1/12 থেকে 16 গুণ ভারী। ঠিক আছে, মানে এখানে একটা স্ট্যান্ডার্ড নিয়ে ধরে নেওয়া হয়েছে যে কার্বন 12 যে আইসোটোপ আছে তাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি কোনো একটা বস্তু আছে, তার ওজন হচ্ছে, তার ভর আমি যদি বলি 60 কেজি, তার মানে কি যে একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে নিয়েছি 1 কেজি। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড ওয়েট ধরে নিয়েছি 1 কেজি, তার তুলনায় 60 গুণ। ঠিক আছে, সেরকম এখানেও যে কার্বন যে আইসোটোপটা আছে কার্বন 12, তার প্রথমে 1/12 করে নিয়েছে। ঠিক আছে, এটাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। এবার তার থেকে কোনো একটা মৌলের পরমাণু যত গুণ ভারী হবে সেটাই ওই মৌলের পারমাণবিক ভর। ঠিক আছে, আচ্ছা, পারমাণবিক ভরকে কি এককে প্রকাশ করা হয়? এটাকে AMU এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, যার মানে ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। মাস ইউনিট। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর জিনিসটা বোঝা গেল যে কার্বন 12 যে আইসোটোপ আছে তার ভরের 1/12 থেকে যত গুণ ভারী হবে এটা হচ্ছে ওই মৌলটির পারমাণবিক ভর। তার মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি আমরা বলি যে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার মানে এটি কার্বন পরমাণুর যে আইসোটোপ আছে কার্বন 12 আইসোটোপ তার পরে 1/12 তুলনায় 1 গুণ ভারী। ঠিক আছে, তাহলে হচ্ছে কোনো মৌলের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি জানি যে যে পরমাণু, এবার যদি আমরা দেখি যে মলিকিউল, ঠিক আছে, বা অণু। ঠিক আছে, অণু কিভাবে গঠিত হয়? কতগুলো এলিমেন্ট বা মৌলিক পদার্থ নিয়ে একটা অণু হতে পারে, একাধিক মৌলিক পদার্থের পরমাণু নিয়ে অণু হতে পারে, বা যৌগিক পদার্থেরও অণু হতে পারে। যেমন আমি যদি বলি অক্সিজেন অণু, তার মানে কি O2, এইভাবে আমরা অক্সিজেনের অণুকে আমরা প্রকাশ করি। তার মানে এর মধ্যে কি আছে? অক্সিজেনের দুটো পরমাণু আছে, এভাবে আছে। ঠিক আছে, আচ্ছা, যদি বলি হাইড্রোজেন অণু H2, তার মানে এখানে দুটো হাইড্রোজেনের পরমাণু আছে। ঠিক আছে, ক্লোরিন অণু, তার মানে দুটো ক্লোরিন পরমাণু আছে। তার মানে কি এরা দুজনে কি একটা এলিমেন্ট, ঠিক আছে, বা মৌলিক পদার্থ। তাহলে এই যে অণুটা হচ্ছে এটা হচ্ছে একটা মৌলিক পদার্থের অণু। ঠিক আছে, এটা একটা মৌলিক পদার্থের অণু। আবার এরকমও হতে পারে যে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে একটা অণু তৈরি হয়েছে, যেমন জলের ক্ষেত্রে। ঠিক আছে, যেখানে হাইড্রোজেনের দুটো পরমাণু আছে আর অক্সিজেনের একটা পরমাণু মিলে জলের একটা অণু হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জলের অণু, যেটাকে আমরা বলবো মলিকুল অফ কম্পাউন্ড। ঠিক আছে, হচ্ছে মলিকিউল অফ কম্পাউন্ড, এটা হচ্ছে মলিকুল অফ এলিমেন্ট। মৌলিক পদার্থের অণু আর যৌগিক পদার্থের অণু, মলিকুল অফ এলিমেন্ট। ঠিক আছে, এখানে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাটমিসিটি বা পারমাণবিকতা। অ্যাটমিসিটি বা পারমাণবিকতা জিনিসটা কি? তো বলেছে যে যখন অণু গঠন হবে তখন যতগুলো পরমাণু নিয়ে একটি অণু গঠিত হবে তাকে বলা হয় ওই মৌলটির পারমাণবিকতা। যেমন আমি যদি বলি অক্সিজেনের পারমাণবিকতা কত, তাহলে অক্সিজেন কি দেখতে পাচ্ছি যে অক্সিজেনের দুটো পরমাণু মিলে একটা অক্সিজেনের অণু তৈরি হয়েছে। তার মানে এখানে অক্সিজেনের পারমাণবিকতা কত? 2। হাইড্রোজেনের পারমাণবিকতা কত হবে এখানে? সেটাও 2। আচ্ছা, আমরা যদি বলি ফসফরাস আমরা জানি যে ফসফরাস কি4, এটা হচ্ছে একটা ফসফরাসের অণু।
তার মানে এখানে 4টে ফসফরাসের পরমাণু আছে, ঠিক আছে। তাহলে ফসফরাসের পারমাণবিক কত হবে? 4, 4। তাহলে ফসফরাসের অ্যাটমিসিটি হচ্ছে 4। বোঝা গেল এই জিনিসটা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার যে জিনিসটা দেখতে হবে পরে, সেটা হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা, ঠিক আছে। ভ্যালেন্সি বা যোজ্যতা। তো ভ্যালেন্সি বা যোজ্যতা জিনিসটা কি? তো ভ্যালেন্সি বা যোজ্যতা বলতে চেয়েছে যে এর সংজ্ঞা হচ্ছে, যদি ইংরেজিতে বলি, যে কম্বাইনিং ক্যাপাসিটি, কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট উইথ আদার এলিমেন্ট is known as valency, ঠিক আছে। কম্বাইনিং ক্যাপাসিটি কোন একটা এলিমেন্টের অন্য কোন একটা এলিমেন্টের সাথে, তাকে বলা হচ্ছে ওই এলিমেন্টের ভ্যালেন্সি বা যোজ্যতা। তো ভ্যালেন্সি বা যোজ্যতা জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়ন জিনিসটা কি। তো আয়ন আমরা জানি যে কোন একটা মৌলের পরমাণু যখন একটা ইলেকট্রন হয় ছেড়ে দেবে অথবা কোন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন কি হচ্ছে, এটা একটা আধানযুক্ত কণায় পরিণত হচ্ছে, সেটাকে বলছি আমরা আয়ন। যদি ছেড়ে দেয়, তখন একটা পরমাণু ছিল এ, যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? এ প্লাস হয়ে যাবে। এটাকে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন, বা এটাকে বলা হয় ক্যাটায়ন, ঠিক আছে। এটাকে আমরা বলছি ক্যাটায়ন। আর যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস, এটাকে বলা হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। আচ্ছা, তো এই ভ্যালেন্সি বা যোজ্যতা আর এই আয়ন, এর মধ্যে কিছুটা সাদৃশ্য আছে। যেমন এই যে যতগুলো ইলেকট্রন ছাড়ছে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে, সেই নাম্বারটা হচ্ছে তার যোজ্যতা বা ভ্যালেন্সি ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন এই জিনিসটা যদি আমরা এক্সপ্লেন করি, যে যেমন বলেছে, আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে প্লাস এই আয়ন গঠন করে, ঠিক আছে। তার মানে এখানে আমি কি বললাম, যে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাটা হচ্ছে তার যোজ্যতা। তাহলে হাইড্রোজেন যদি প্লাস চার্জ গঠন করে, তার মানে ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এইচ প্লাস হয়েছে। তার মানে এখানে হাইড্রোজেনের যোজ্যতা কত? 1, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন যেমন 2 মাইনাস আয়ন গঠন করে, তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হয়ে যাবে 2, ঠিক আছে। এবার দেখো, তার মানে হাইড্রোজেনের যোজ্যতা 1 মানে কি? ধরো হাইড্রোজেনের একটা হাত আছে, হাইড্রোজেনের কটা হাত আছে? একটা হাত। অপরদিকে অক্সিজেনের দুটো হাত আছে, ঠিক আছে, দুটো হাত আছে এরকম। তার মানে এই জিনিসটা আমরা ভেবে দেখতে পারি, যে ধরো একটা অক্সিজেন তার এক হাত দিয়ে এই হাইড্রোজেনের ধরো একটা হাতকেও ধরেছে, ঠিক আছে। ধরো এই একটা হাত দিয়ে এই একটা হাইড্রোজেনের একটা হাত ধরলো, ঠিক আছে। এবার আরেকটা হাত খালি আছে। এবার এ কি করতে পারে? এই হাত দিয়ে ও আরেকটা হাইড্রোজেনকে এভাবে ধরতে পারে, ঠিক আছে, আরেকটা হাইড্রোজেনকে ধরতে পারে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে যোজ্যতার বেসিক কনসেপ্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করে কোনো একটা যৌগের ফর্মুলা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে দেখব। তো আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু এলিমেন্টের আমাদের যোজ্যতা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো যেমন আমরা যদি দেখি যে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে। ক্যালসিয়ামের যোজ্যতা কত হয়? 2। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমাদের কিছু যোজ্যতাগুলো এখানে আমরা লিখে দিচ্ছি, যাতে সুবিধা হবে। যেমন কিছু কিছু ক্যাটায়ন আছে, মানে ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে, ধনাত্মক চার্জযুক্ত আধান,
ঠিক আছে, কি বেশিরভাগ যেগুলো ধরো ধাতু, যেগুলো হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়ন গঠন করে, ঠিক আছে, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, ঠিক আছে, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়ামের যোজ্যতা কত হয়? 2, সোডিয়ামের 1, আয়রনের সাথে দুটো যোজ্যতা দেখায়, 2 অথবা 3 দেখায়, ঠিক আছে। কপারের ক্ষেত্রে কত হবে? কপারের ক্ষেত্রে ও 1, 2 দুটো যোজ্যতা দেখায়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 যোজ্যতা দেখায়, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে কিছু ধনাত্মক, আবার কিছু ঋণাত্মক আছে, ঠিক আছে, যেমন ধরো অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, তারপর হচ্ছে এগুলো যেরকম, যেমন অক্সিজেন হচ্ছে 2, মানে -2 যোজ্যতা দেখায়, সালফার 2, নাইট্রোজেনের 3। আবার কিছু কিছু কম্পাউন্ড আয়ন আছে, যেমন হাইড্রক্সাইড, সালফেট, নাইট্রেট, ঠিক আছে। যেমন হাইড্রক্সাইডের ক্ষেত্রে হবে 1, সালফেটের 2, নাইট্রেটের হচ্ছে 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করে ফর্মুলা তৈরি করতে পারি? যেমন ধরো বললো যে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ধরো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম আর অক্সাইড মানে হচ্ছে ও, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2, আর অক্সাইডের যোজ্যতা কত হবে? 2। এবার যখন দুটো আসবে, এই দুজন যোজ্যতাকে আমাদের কি করতে হবে? অনুপাত নিতে হবে। এই অনুপাত করলে কত হবে? 1, এখানে 1। এবার এর যোজ্যতা চলে যাবে এখানে, এর যোজ্যতা চলে যাবে এর নিচে, তাহলে কত হয়ে যাবে? Ca1 হতো, সেই 1টাকে আমরা লিখবো না, আর হচ্ছে অক্সিজেন, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ফর্মুলা কি হয়ে যাচ্ছে? CaO হয়ে যাচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন যৌগের যে ফর্মুলা সেটা আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। যদি আমাদের বলা হয় যে সোডিয়াম নাইট্রেট, তাহলে সোডিয়াম কত? সোডিয়াম Na, আর নাইট্রেট হচ্ছে NO3, ঠিক আছে। তাহলে সোডিয়াম যোজ্যতা কত? 1, আর নাইট্রেটের যোজ্যতা কত? 1, ঠিক আছে। সোডিয়াম +1, নাইট্রেটের -1, তার মানে যোজ্যতা 1, এখানেও 1। যোজ্যতা লেখার সময় আমরা চিহ্নটাকে লিখবো না, ঠিক আছে, এই চিহ্নটাকে আমরা লিখবো না যোজ্যতা লেখার সময়। এবার এই যোজ্যতা এখানে চলে যাবে, এই যোজ্যতা চলে যাবে এইখানে, তাহলে কত হয়ে যাবে? NaNO3, ঠিক আছে। তারপর যেমন কপার সালফেট যদি বলি, কপার Cu, সালফেট হচ্ছে SO4, তাহলে কপার আমরা জানি কপার হচ্ছে +2 হয়, আর সালফেট হচ্ছে -2, ঠিক আছে। তাহলে আমরা এই যদি যোজ্যতা লিখবো কি হবে? শুধুমাত্র 2 লিখবো, যোজ্যতা লেখার সময় আমরা চার্জটাকে দেবো না, ঠিক আছে। এবার কি হবে? রেশিও নিতে হবে আমাদের, অনুপাত 1:1। এবার এই যোজ্যতা এখানে, এই যোজ্যতা এখানে, তাহলে কত হয়ে যাবে? CuSO4, CuSO4 কপার সালফেট, কপার সালফেট, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন যৌগের যে অনুপাত, মানে যোজ্যতার অনুপাত নিয়ে আমরা অণু, বিভিন্ন মৌলের যে অণুর যে ফর্মুলা সেটা আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে এই অবধি আছে, তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছে আবার। তো আজকের জন্য এই পর্যন্তই।